নমস্কার। চলে আসলাম জ্যোতিষের শিক্ষামূলক অনুষ্ঠান নিয়ে। আপনারা যারা জ্যোতিষের স্টুডেন্ট বা জ্যোতিষকে ভালোবাসেন, তাদের কাছে আমি রিকোয়েস্ট করব, আপনারা কিন্তু অবশ্যই আজকে থেকে ফেব্রুয়ারির ১ম থেকেই আমরা জ্যোতিষের অনুষ্ঠান শুরু করে দিলাম। যেমন আমরা আগের বারে বলেছিলাম, যখন জ্যোতিষের অনুষ্ঠান করছিলাম তখন আমি বলেছিলাম যে আবার ফেব্রুয়ারি মাস থেকে জ্যোতিষের শিক্ষামূলক অনুষ্ঠান করব। তো চলে এসেছি। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল বা আরও অন্যান্য জায়গায় বা অন্যান্য দেশেও বেশ কিছু জ্যোতিষপ্রেমী মানুষ রয়েছেন, যারা জ্যোতিষকে শিখতে চান, বুঝতে চান, জানতে চান। কিন্তু প্রপার অ্যাস্ট্রোলজি নিয়ে অনেকেই কথা বলেন না। অনেকে অ্যাস্ট্রোলজিটাকে অনেক রকমভাবে এদিক ওদিক করে দেয়। তো দেখুন, আমি তো রাশিফলের অনুষ্ঠান করি এবং শিক্ষামূলক অনুষ্ঠানও করি। আসলে আমি কিন্তু মেনলি শিক্ষক বলা যেতে পারে। আসলে আমি কিন্তু জ্যোতিষের শিক্ষাকে নিয়েই চলি। তো রাশিফলের অনুষ্ঠানগুলো হচ্ছে এই কারণেই করি যে রাশিফলের অনুষ্ঠানের মধ্যে ভিউজটা বৃদ্ধি পায়, মানে অনেক বেশি দেখে লোক। কিছু বুঝুক চাই না বুঝুক, নিজের রাশিটাকে নিয়ে অনেক বেশি দেখে। তাই রাশিফলের অনুষ্ঠানগুলো চমকদারি কথা। যারা জ্যোতিষের শিক্ষামূলক বিষয়গুলো দেখতে চান, বুঝতে চান, তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে রাশিফলের অনুষ্ঠানকে দেখে কোনো বিচার বিবেচনা করবেন না। কারণ রাশিফলের অনুষ্ঠানগুলো হচ্ছে সত্যি কথা বলতে, কেউ বলবে না, তো আমি সত্যি কথা বলছি। রাশিফলের অনুষ্ঠানগুলো হচ্ছে যাতে ভিউয়ার্সটা বেশি হয়, সাবস্ক্রাইবারটা বেশি হয়, এবং সাবস্ক্রাইবার ভিউয়ার্স বেশি হলে পারে ইউটিউব থেকে দুটো টাকা পয়সা পাওয়া যায়। কিন্তু জ্যোতিষের শিক্ষামূলক বিষয় কিন্তু অন্য পার্ট। জ্যোতিষের শিক্ষামূলক অনুষ্ঠান করতে গেলে অবশ্যই তাকে শিক্ষিত তো হতেই হবে, তার জ্যোতিষের জ্ঞান রাখতে হবে, এবং জ্যোতিষের প্রপার শিক্ষামূলক অনুষ্ঠান যদি আপনি দেখেন, তাহলে পরে আপনি দেখতে দেখতে বহু কিছু আইডিয়া করে ফেলবেন এবং নিজের জন্মছককে নিজেই প্রেডিকশন করে ফেলবেন। তাই জ্যোতিষের যারা স্টুডেন্ট, তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে তোমরা বা আপনারা অবশ্যই খাতা পেন নিয়ে বসে এই ফেব্রুয়ারি মাসের মধ্যে যতগুলো অনুষ্ঠান আমি জ্যোতিষের শিক্ষামূলক দেব, সেগুলো কিন্তু অবশ্যই নোট করুন। ফেব্রুয়ারি মাসের মধ্যে জ্যোতিষের শিক্ষামূলক অনুষ্ঠান দেওয়ার ক্রাইটেরিয়াগুলো হলো যে প্রত্যেক একদিন শিক্ষামূলক অনুষ্ঠান, তারপরের দিন রাশিফলের অনুষ্ঠান, তারপরের দিন আবার শিক্ষামূলক অনুষ্ঠান, তারপরের দিন আবার রাশিফলের অনুষ্ঠান। মানে একদিন অন্তর একদিন অন্তর, মানে একদিন অন্তর একদিন শিক্ষামূলক অনুষ্ঠান আপনি পাবেন। যেমন ধরুন, আজকে আপনি শিক্ষামূলক অনুষ্ঠান পেলেন, আবার কালকের দিনটা ছেড়ে পরশু দিনকে একটা শিক্ষামূলক অনুষ্ঠান পাবেন। এবং আমি রিকোয়েস্ট করবো যে যতগুলো শিক্ষামূলক অনুষ্ঠান হবে, প্রত্যেকটি অনুষ্ঠানকে লিখে রাখুন। প্রত্যেকটি অনুষ্ঠান আপনাদের কাজে লাগবে কিন্তু। তো আমরা জ্যোতিষের শিক্ষামূলক অনুষ্ঠান করতে গেলে পারে বা শিক্ষামূলক অনুষ্ঠান শুরু করছি জ্যোতিষের কিছু অদ্ভুত সূত্রের মাধ্যমে। সূত্রটা যারা নতুন নতুন জ্যোতিষে প্রবেশ করেছেন, যারা জ্যোতিষকে কিছুটা বুঝতে চাইছেন, তাদের জন্য হতে পারে এটা অদ্ভুত। কিন্তু আসলে প্রত্যেকটি যে অদ্ভুত সূত্র বলবো, তার কিন্তু প্রতিটা সূত্রের ক্ষেত্রে নিয়ম রয়েছে। কিন্তু এখন দেখুন, ইউটিউবে ভিডিও করতে গেলে তো নিয়মের সঙ্গে সব কিছু বলা সম্ভব হয় না। নিয়মগুলো জানতে গেলে পারে ওখানে শিখতে হয়। তো আমার তো জ্যোতিষের কোর্স চালু হচ্ছে। আপনারা যদি শিখতে ইচ্ছুক হন, তাহলে ফেব্রুয়ারি মাসের মধ্যে অবশ্যই ভর্তি হয়ে যাবেন। এই কোর্সটি কিন্তু অনলাইনে শেখানো হবে। তবে আপনারা কিন্তু যেহেতু দূরপ্রান্তে রয়েছেন, যেহেতু জ্যোতিষকে কিছুটা বুঝতে চেষ্টা করছেন, তাই আপনারা কিন্তু অবশ্যই সূত্রগুলোকে লিখে রাখুন। সবসময় মনে রাখবেন, সবসময় মনে রাখবেন, দশম ঘরের মধ্যে, দশম ঘর লগ্ন থেকে দশম ঘর, এই দশম ঘরের মধ্যে রাহু কেতু ছাড়া অন্য কোনো যদি প্ল্যানেট থাকে, দশম ঘরের মধ্যে রাহু কেতু ছাড়া অন্য কোনো প্ল্যানেট যদি থাকে, তাহলে সেই জাতক কিন্তু তার সারা জীবনে সে কিছু না কিছু করতে চাইবে, কিছু না কিছুভাবে সে দাঁড়াতে চাইবেই চাইবে। আবার দেখবেন আরেকটা জিনিস, দশম ঘরে 10th হাউসে, দশম ঘরে যদি কোনো উচ্চস্থ প্ল্যানেট বসে থাকে, যে কোনো গ্রহ উচ্চস্থ হয়ে দশম ঘরে বসে রয়েছে, সেটা রাহুও হতে পারে, কেতুও হতে পারে, বা সেটা শনিও হতে পারে, মঙ্গলও হতে পারে, এভরিথিং। যে কোনো গ্রহ যদি দশম ঘরের মধ্যে উচ্চস্থ হয়ে বসে থাকে, তাহলে পারে কিন্তু অবশ্যই একটা কথা মাথায় রাখবেন, সেই মানুষটি জীবনে একবার না একবার অনেক বড় চান্স কিন্তু পাবে। অর্থাৎ অনেক বড় চান্স পাবে মানে হচ্ছে যে সে প্রচুর কোটি কোটি টাকার মালিক হয়ে যাওয়ার চান্স, এরকম বলতে চাইছি না। অর্থাৎ সে নিজের জীবনকে শুধরে নেওয়ার একটা চান্স কিন্তু অবশ্যই গ্রহ তাকে দেবে। তাই দশম ঘরে যদি কোনো উচ্চস্থ গ্রহ থাকে, তাকে সরাসরি বলে দেবেন যে আপনি অবশ্যই জীবনে একটা না একটা চান্স অবশ্যই পাবেন, যাতে আপনি নিজের জীবনকে পরিবর্তন করতে পারেন। আবার একটা কথা খেয়াল রাখবেন, দশম ভাবের মধ্যে
দশম ভাবের মধ্যে যদি কোনো নিচস্থ গ্রহ থাকে তাহলে পারে সেই মানুষ কিন্তু বদনামের শিকার হয়ে যেতে পারে। দশম ঘরের মধ্যে যদি কোনো নিচস্থ গ্রহ থাকে তাহলে সেই মানুষ অনেক সময় বদনামের শিকার হয়। এই রকম বিষয়টা আবার দেখা যায় বেশ কিছু সময় কিন্তু লগ্নের মধ্যে যদি কোনো নিচস্থ গ্রহ থাকে তাহলেও কিন্তু সেই মানুষ বদনামের অনেক সময় শিকার হয়ে যায়। মানে যেটা করলো না কিন্তু লোক মনে করলো করেছে, মানে বদনাম মানে বুঝতেই পারছেন, এরকম ব্যাপারগুলো কিন্তু ক্রিয়েট করে। সবসময় খেয়াল রাখবেন ভাগ্য মানে আমাদের লাককে ফেভার করায় কোন প্ল্যানেট। সবসময় খেয়াল রাখবেন আপনার নবম ঘর হচ্ছে ভাগ্যের ঘর। তাহলে আপনার জন্মছকের মধ্যে নবম ঘরের মালিক কোনো না কোনো ঘরে গেছে। আপনার জন্মছকের মধ্যে নবম ঘরের মালিক কোনো না কোনো ঘরে গেছে। নবম ঘরের মালিক যেই ঘরে গেছে ওই ঘরের মালিক আপনার কিন্তু মানে আপনাকে কিন্তু ভাগ্য প্রদান করে। ভালো করে বুঝুন, আপনার জন্মছকের লগ্ন থেকে নবম ঘরের মালিক যেটা হবে সেই গ্রহটা আপনার জন্মছকের মধ্যে যেই ঘরে চলে গেছে সেই ঘরের অধিপতি ভাগ্যদাতা বলা হয় একে। সেই ঘরের অধিপতির যদি আপনি জব করতে পারেন 3 মাসের মধ্যে আপনার ভাগ্যের পরিবর্তন হতে শুরু করে দেবে, দেখবেন। এগুলো হচ্ছে সিক্রেট ব্যাপার, গুপ্ত জিনিস। এগুলোকে অনেকে ইউজই করে না, কিন্তু ইউজ করলে পারে বহু কিছু হয়ে যাবে, আপনি দেখবেন। তাই সবসময় ভাগ্যদাতা প্ল্যানেট যেটা হয়, একটা তো হচ্ছে ভাগ্যপতি, নবমপতি ভাগ্যপতি। ভাগ্যপতিকে আমি ধরবো না, তার থেকে বড় কথা ধরবো ভাগ্যদাতাকে। কারণ নবমপতি যার ঘরে গেছে সেই কিন্তু নির্ধারণ করবে নবমপতিকে আমি কেমন করে চালাবো। তাহলে সেই গ্রহটা জব যদি করতে পারেন, সেই গ্রহটা কিন্তু ভাগ্যপতি যে গেছে ভাগ্যপতিকে ভালো এফেক্ট দিতে শুরু করবে। এবং আপনি ওই গ্রহটি জব করে দেখবেন আপনি 3 মাসের মধ্যে আপনার নিজের ভাগ্যের পরিবর্তন করতে পারছেন। এছাড়াও আমি বলবো অষ্টম ঘর তো একটি নেগেটিভ ঘর। অষ্টম ঘরের অধিপতি যেই ঘরে চলে যাবে, আপনার লগ্ন থেকে যেই ঘরে অষ্টমপতি চলে যাবে সেই ঘরটাকে কেন্দ্র করে কিছু না কিছু সমস্যা তো দেবেই দেবে। কিন্তু কিন্তু একটা কথা খেয়াল রাখবেন, অষ্টমপতি যেই ঘরে চলে গেছে সেই ঘরটি থেকে যেই রিলেটিভ বিচার করা হয়, জ্যোতিষের যদি স্টুডেন্ট হন নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমাদের সেকেন্ড হাউস থেকে পরিবার, আমাদের চতুর্থ ঘর থেকে মা বাবা, মানে মা, 9th হাউস থেকে পিতা, 3rd হাউস থেকে ভাই বোন, পঞ্চম ঘর থেকে আমার সন্তান, এরকম যে রিলেশনগুলো রয়েছে। তাহলে অষ্টমপতি যেই ঘরে চলে যাবে সেই ঘর থেকে যেই রিলেশন বিচার করা হয়, যেই রিলেটিভ বা রিলেশন বিচার করা হয় সেই রিলেটিভের শারীরিক সমস্যা কিন্তু অষ্টমপতি দেওয়ার চেষ্টা করবে। তাহলে অষ্টমপতি ধরুন আপনার লগ্নে চলে গেছে, তাহলে লগ্ন থেকে কি রিলেটিভ বিচার করা হয়, লগ্ন থেকে আমার নিজের ব্যাপারটা বিচার করা হয়, আমার শরীর। তাহলে আপনার শরীরের মধ্যে সমস্যা আসবে। আপনি এগুলোকে মেলাবেন, দেখবেন কি সুন্দর মিলে যাবে। খুব কঠিন নয়, সহজ বিষয়। সবসময় খেয়াল রাখবেন যদি কোনো গ্রহের দশা চলছে, মনে করুন অনেক সময় হয় যে ধরুন আপনার শুক্রের মহাদশা চলছে এবং মঙ্গলের অন্তর্দশা চলছে, তাহলে পারে দশাপতি অন্তর্দশাপতি অ্যান্টি প্ল্যানেট বলা হচ্ছে, যে দশাপতির সঙ্গে অন্তর্দশাপতির মিল নেই। আবার যেমন ধরুন আপনার রবির মহাদশা চলছে, শনির অন্তর্দশা চলছে, তাহলে দশাপতির সঙ্গে অন্তর্দশাপতির অ্যান্টি, তাই না? তাহলে এরকম দশা যখন চলে তখন সাধারণভাবে কোনো জ্যোতিষী বলে দেবে আপনাকে যে আপনার কিন্তু এই সময়টা প্রচণ্ড ক্রিটিক্যাল হতে চলেছে। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, জন্মছকের মধ্যে ধরুন রবির দশা চলছে বা যে কোনো গ্রহের দশায় চলতে পারে, সেটা বৃহস্পতি রাহুর হতে পারে, বৃহস্পতির দশা রাহুর অন্তর্দশা হতে পারে, সেটা ধরুন মঙ্গলের মহাদশা চলছে, শুক্রের অন্তর্দশা চলছে, হতে পারে এরকম। তো অবশ্যই অ্যান্টিগ্রহের দশা মহাদশার মধ্যে, মানে মহাদশা অন্তর্দশার মধ্যে দুজনের যদি মিল না থাকে তাহলে সমস্যা তো অবশ্যই আসে। কিন্তু জন্মছকের মধ্যে মহাদশাপতি কোথায় বসে আছে দেখুন, তার থেকে পঞ্চম বা নবম ঘরে যদি অন্তর্দশাপতি থাকে, মহাদশাপতি কোথায় বসে আছে দেখুন, তার থেকে পঞ্চম বা নবম ঘরের মধ্যে অন্তর্দশাপতি যদি থাকে, তাহলে পারে এরকম দশা অন্তর্দশা, ধরুন উদাহরণ যে আপনাকে ন্যাচারালভাবে যদি দেখা যাচ্ছে
যে আপনার রবির মহাদশা চলছে এবং শনির অন্তর্দশা চলছে, তাহলে সাধারণ জ্যোতিষী আপনাকে বলবে এই সময়টা কিন্তু আপনার খুব ক্রিটিক্যাল হয়ে যাবে। কিন্তু আপনি তার জন্মছকের মধ্যে দেখলেন তার রবি যেখানে বসে রয়েছে তার পঞ্চম ঘরে শনি বসে রয়েছে বা নবম ঘরের মধ্যে শনি বসে রয়েছে, তাহলে রবি থেকে দশাপতি মহাদশাপতি থেকে অন্তর্দশাপতি যদি পঞ্চম নবম ঘরে থাকে, তাহলে আপনি তাকে চোখ বন্ধ করে বলে দেবেন এই দশার মধ্যে আপনি জীবনের বড় একটি কিছু প্রাপ্তি করবেন, বলে দেবেন। দেখুন, দশাপতি মহাদশাপতি অন্তর্দশার প্রতির মধ্যে কিছু শত্রুতা থাকতে পারে, কিছুটা কিন্তু পথের চলতে গেলে সমস্যা আসে, মানে কিছু বাধাপ্রাপ্ত হচ্ছে, এক চান্সে হতে চাইছে না, এরকম ঘটনাগুলো ঘটে। কিন্তু তারা যদি পঞ্চম নবম সম্পর্কের মধ্যে কানেক্ট হয়ে থাকে, তাহলে সেই দশাতে তার জীবনের বড় একটি ঘটনা কিন্তু ঘটবে, যেটা পজিটিভ ঘটনা, নেগেটিভ বলছি না, কিন্তু পজিটিভ ঘটনা। কারণ পঞ্চম নবম সম্পর্কগুলো কিন্তু আমাদের আধ্যাত্মিক মানসিকতা, আমাদের পূর্বপুরুষের আশীর্বাদ, আমাদের গুরুর আশীর্বাদ, এই পঞ্চম নবম, কারণ এইগুলো হচ্ছে ধর্ম ত্রিকোণ। এই দশা তখন সেই মানুষকে ভালো ফল দিয়ে দেবে। হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেলাম, সব মানুষকে দেবে না, কিন্তু যেই মানুষটা ধার্মিক প্রকৃতির, মানুষকে সাহায্য করে, ভগবানকে বিলিভ করে, ভগবানকে ডাকে, তাদের জীবনে একটি বড় পরিবর্তন এই দশা অন্তর্দশা প্রতি দিয়ে দেয়। আবার অনেক সময় দেখবেন যে কোনো জন্মছকের মধ্যে রবিচন্দ্র খুব গুরুত্বপূর্ণ প্ল্যানেট। এই রবিচন্দ্র যদি বলশালী হয়ে যায় কোনো জন্মছকের মধ্যে, তাহলে তার জন্মছকে যদি একটিও রাজযোগ না থাকে, আপনি এক দেখাতে বলে দেবেন তার কিন্তু রাজযোগ অ্যাক্টিভেট হবে। এই রবিচন্দ্র যদি বলশালী হয়, তাহলেই তার জন্মছকের মধ্যে রাজযোগ অ্যাক্টিভেট হয়ে যাবে। আবার দেখবেন যদি জন্মছকে কেন্দ্রে বা উচ্চস্থ শনি থাকে, যদি জন্মছকে কেন্দ্র মানে বুঝতে পারছেন 1, 4, 7, 10 কেন্দ্র, তাহলে কেন্দ্রে অথবা উচ্চস্থ শনি যদি থাকে, তাহলে পারে কিন্তু বেশিরভাগ সময় দেখতে পাবেন তার পারিবারিক সুখ প্রচণ্ড পরিমাণে হানি হয়। যে কর্মে বড় জায়গায় চলে যেতে পারে, কিন্তু তার পারিবারিক সুখ কিন্তু খুব একটা নেই। যদি কেন্দ্রে মানে লগ্নে, চতুর্থে, সপ্তমে, দশম ঘরে কি শনি রয়েছে, এরকম শনি অথবা উচ্চস্থ শনি রয়েছে তার জন্মছকে, তাহলে তার পারিবারিক সুখ প্রচণ্ড পরিমাণে হানি হয়। পারিবারিক সুখ স্টেই করে না, মানে একদিন যদি হাসে তারপরে 3 দিন তাকে কাঁদতে হবে, এরকম ব্যাপারগুলো কিন্তু ক্রিয়েট হয়ে যায়। যদি কোনো মানুষের জন্মছকের মধ্যে 1, 4, 7, যদি কোনো 10 নয় কিন্তু 1, 4, 7, এই 1, 4, 7 মানে লগ্নে বা লগ্নের চতুর্থ ঘরে বা লগ্নের সপ্তম ঘরে শনি থাকে, তাহলে পারে কিন্তু অবশ্যই তাকে একটি কথা চুটকিতে বলে দেবেন, সেই লোকটি কিন্তু মানসিকভাবে কোনো দিন খুশি হতে পারবে না। 1, 4, 7, 1 লগ্ন, চতুর্থ, সপ্তম, সেই মানুষের জীবনে যত কিছু আসুক, সেই মানুষ কিন্তু অল টাইম আনহ্যাপি থাকবে। সেই মানুষটি যদি হঠাৎ কিছু পায় যার জন্য অনেক আনন্দ হওয়ার কথা, ঠিক তার পরের দিনে এমন কিছু ঘটনা ঘটবে, পরের দিন মানে 2 দিন অন্তর বা 2 দিনের মধ্যে এমন কিছু ঘটনা ঘটবে, তার সেটা দুঃখের কারণ হবে বা তার সেটা রাগের কারণ হবে, তাকে মানসিক স্যাটিসফ্যাকশন কিন্তু শনি দেবে না, যদি লগ্ন, চতুর্থ, সপ্তম ঘরে থাকে। কি মনে হচ্ছে সূত্রগুলো মিরাকেল সূত্র নয়? অনেক হেভি সূত্র। আজকে এই কটা বললাম, পরের দিনকে আরও বেশ কিছু সূত্র নিয়ে আসবো, শুধু সূত্র মনে থাকবেন, দেখবেন হয়ে যাবে কাজ। আর জ্যোতিষকে আরও সহজ সরলভাবে আমি তো বোঝাবই, প্রথমে বুঝতে গেলে পারে 9টি গ্রহকে বুঝতে হবে, তাহলে পারে আপনি কিন্তু খুব ইজিলি প্রেডিকশন করতে পারবেন। আমি এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই এমন করে আমি গ্রহগুলোকে বোঝাবো, যেমন করে আমি আমার ইনস্টিটিউটে বোঝাই এবং ছাত্রছাত্রীদেরকে বোঝাই, তো সেরকমভাবেই আমি বোঝাবো। আপনারা অবশ্যই অ্যাক্টিভ দেখতে থাকুন এবং হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে কিন্তু অবশ্যই থাকবেন। এবং আমি যখন প্রথম শিক্ষামূলক অনুষ্ঠান শুরু করেছিলাম, তখন আমি একটি কথা বলেছিলাম, যেটা আমি আজও ভুলিনি, যে আমি তো এবার শপথ খেয়েই নিয়েছি, আপনাকে জ্যোতিষী বানাবো, দেখা যাক। আপনি কিন্তু পাশে থাকবেন, আমি আপনাকে তৈরি করবই 100%। অল দ্য বেস্ট। আজ এখানেই শেষ করি, পরের দিন আবার দেখা হবে, ততক্ষণের জন্য নমস্কার।